ঠিক আছে। তো প্রথমে এই অধ্যায় প্রথমে আছে হচ্ছে কি, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র বলো। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র। তো কয়টা সূত্র আছে এখানে? তিনটা সূত্র আছে। কয়টা সূত্র? তিনটা। কি কি সূত্রগুলো? একটা আছে হচ্ছে প্রথম সূত্র। এখানে বলা আছে যে বায়ুশূন্য স্থানে স্থির অবস্থান থেকে সকল পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। কোন স্থানে? বায়ুশূন্য স্থানে। বায়ুশূন্য স্থানে স্থির অবস্থান থেকে স্থির অবস্থান থেকে সকল বস্তু বা সকল পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। এটা তিনি একটা পরীক্ষা করছিলেন। সেটা কি? বিজ্ঞানী নিউটন গিনি এবং পালক গিনি এবং পালক পরীক্ষার মাধ্যমে তিনি প্রথম সূত্রটা প্রমাণ করছিলেন। তাহলে বিজ্ঞানী নিউটন কি করছিলেন বলো তো? বিজ্ঞানী নিউটন নিউটন কি করছিলেন বলো? গিনি ও পালক গিনি ও পালক পরীক্ষার মাধ্যমে পরীক্ষার মাধ্যমে প্রথম সূত্র প্রমাণ করেন। তাহলে এখান থেকে আমাদের এটা জানতে হবে। তাহলে মনে রাখবা, গিনি এবং পালক তখনই একসাথে নিচে পড়বে। গিনি এবং পালক তখনই কি করবে? একসাথে নিচে পড়বে যখন পাত্রে কোনো বাতাস থাকে না। যখন পাত্রে কোনো বাতাস থাকে না। এই জন্য বায়ু শূন্য স্থানে, এখানে কথার মধ্যে বলাই আছে বায়ু শূন্য স্থানে। তাহলে বায়ু শূন্য স্থানে গিনি ও পালক কি করে? একই সময় নিচে পড়ে। কোন কোন স্থানে বলো? বায়ু শূন্য স্থানে। যখন পাত্রের মধ্যে বাতাস থাকে না। পাত্রে বাতাস না থাকলে গিনি এবং পালক কি করে? একই সাথে নিচে পড়ে। মনে থাকবে। এটা গেল প্রথম সূত্র। এবার আসো দ্বিতীয় সূত্র। ঠিক আছে। এখানে তিনি কি বলছিলেন? যে ভি সমানুপাতিক টি। তো তিনি বলছে স্থির অবস্থান থেকে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হয় তা উক্ত সময়ের সমানুপাতিক। অর্থাৎ এখানে পড়ন্ত বস্তুর কথা নিয়ে হচ্ছে। ঠিক আছে। তো স্থির অবস্থান থেকে পড়ন্ত বস্তু পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হয় যে বেগ প্রাপ্ত হয় তা কি? তা হলো সময়ের সমানুপাতিক। তা হলো সময়ের সমানুপাতিক। ঠিক আছে। স্থির অবস্থান থেকে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হয় সেটা হচ্ছে সময়ের সমানুপাতিক। এটা আমরা দ্বিতীয় সূত্র থেকে পাইলাম। তৃতীয় সূত্রে তিনি বলছে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। অর্থাৎ মুক্তভাবে পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। ঠিক আছে। তাহলে মুক্তভাবে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এইচ, এটা হলো এইচ, কার সমানুপাতিক? সময়ের বর্গের সমানুপাতিক। সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এই তিনটা সূত্র আমরা মনে রাখবো। তাহলে প্রথমে আরেকটা সূত্র পাইলাম, যেটা ছিল গিনি পালকের সূত্র বা প্রথম সূত্র। আচ্ছা, দুই নাম্বার সূত্র পাইলাম হচ্ছে ভি সমানুপাতিক টি। আর তৃতীয় এটা পাইলাম হচ্ছে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। আচ্ছা, যখন তোমার
একটা হালকা বস্তু আর একটা ভারী বস্তুকে নিচে ফেলা হয়, তখন কি হয় বলো? ভারী বস্তুটা আগে পড়ে, মানে একটা পাথর আর একটা হলো কাগজ যদি একসাথে ফেলাও কি হয়? পাথরটা আগে পড়বে। কেন আগে পড়বে? কারণ বাতাসের মধ্যে কোনো বস্তুর পতনের জন্য বা পতনের সময় কি করে বলো তো? ওজনের বিপরীতে প্লবতা, বাতাসের প্লবতা কাজ করে। যার কারণে ভারী বস্তুর তুলনায় হালকা বস্তুতে কি হয়? এই প্লবতা, প্লবতা মানে কি ঊর্ধ্বমুখী বলটা বেশি হয়, যার কারণে হালকা বস্তু কি হয়? দেরিতে পড়ে। তাহলে মনে রাখবা, হালকা বস্তু কেন দেরিতে পড়ে বলো তো? হালকা বস্তুতে তোমার কি প্লবতা বা ঊর্ধ্বমুখী বল বেশি, ঊর্ধ্বমুখী বল বেশি, এই জন্য কি হালকা বস্তু কি করে? দেরিতে পড়ে। এই জন্য হালকা বস্তু কি দেরিতে মাটিতে পড়ে, মনে থাকবে। তাহলে মনে রাখবা, এটা হলো প্লবতার ক্ষেত্রে আমরা মনে রাখবো। তাহলে হালকা বস্তু কেন দেরিতে মাটিতে পড়ে, মনে থাকবে। আচ্ছা, এবার আসো আমাদের আমাদের যে গ্রহ সম্পর্কিত তথ্যগুলো আছে। আমাদের যে এই অধ্যায়ে কিন্তু গ্রহ উপগ্রহ নিয়ে কথা আছে, তাই না? তো কেপলারের তিনটা কি আছে? সূত্র আছে। গ্রহ সম্পর্কিত তিনটা সূত্র আছে। তো এটা আমরা দেখবো, তার আগে আমরা জানবো যে কোন বিজ্ঞানী কি কি করছে। যেমন টলেমি, টলেমি কি করছিলেন বলো? টলেমি, এগুলো অবজেক্টিভে আসবে। তিনি বলছিলেন তিনি বলছিলেন যে পৃথিবী হচ্ছে সৌরজগতের কেন্দ্র, সৌরজগতের কেন্দ্র। তার মানে তিনি বলছিলেন পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্র, সূর্য, গ্রহ উপগ্রহ এগুলো ঘোরে। কিন্তু টলেমির কথা কি সত্যি? সত্যি না। তাহলে কিন্তু টলেমি যেটা বলছিলেন এটা মনে রাখতে হবে, যে টলেমি বলছিলেন পৃথিবী হচ্ছে সৌরজগতের কেন্দ্র, অর্থাৎ চন্দ্র, সূর্য, গ্রহ উপগ্রহ কি করে তোমার পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, তিনি এই কথা বলছিলেন। আসলে কি তাই? আসলে তো তাই না, তাই না? এটা তো সঠিক না। তখন কোপার্নিকাস কে, কোপার্নিকাস তিনি বললেন না, এটা সঠিক না। সূর্যকে কেন্দ্র করে, সূর্যকে কেন্দ্র করে বা সূর্যটাকে স্থির ধরে, হ্যাঁ, কি করে পৃথিবী তার দিকে ঘুরে। তাহলে সূর্যকে স্থির ধরা হয়, কি করা হয়? স্থির ধরে পৃথিবী কি করে? তার চারদিকে আবর্তন করে, তার চারদিকে আবর্তন করে। তাহলে কোপার্নিকাস বলছে কি সূর্যকে কেন্দ্র করে স্থির, সূর্যটাকে আমরা স্থির ধরবো, ধরে কি পৃথিবী তার দিকে ঘুরতেছে। তাহলে টলেমির মতবাদটা ছিল এটা, আর কোপার্নিকাস ছিল এটা, মনে থাকবে। আচ্ছা, এবার আসো টাইকোব্রে কি বলছে। টাইকোব্রে, টাইকোব্রে কি বলছে এটা দেখতে হবে আমাদের, হ্যাঁ। টাইকোব্রে, টাইকোব্রে তিনি কি করছিলেন বলতো? মঙ্গল গ্রহের গতিবিধি লক্ষ্য করছিলেন তিনি। মঙ্গল গ্রহের গতিবিধি লক্ষ্য করেন, ঠিক আছে। আর কেপলার, কেপলার কি করেন বলো? কেপলার হচ্ছে তোমাদের একটা সূত্র প্রদান করছেন, তিনটা সূত্র, যে গ্রহগুলো গ্রহগুলো কোনো এক বলের প্রভাবে প্রভাবে সূর্যকে কেন্দ্র করে অবিরাম ঘুরছে, অবিরাম ঘুরছে। তখন তিনি তিনটা সূত্র প্রতিপাদন করেন। কি কি সূত্র? একটা হচ্ছে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। তো তিনি প্রথম সূত্রে বলছিলেন, প্রথম সূত্রে তিনি কি বলছিলেন বলো? এটাকে বলা হয় কক্ষের সূত্র। এটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে কি উপবৃত্ত বা কক্ষের সূত্র। তিনি বলছিলেন প্রতিটা গ্রহ সূর্যকে ফোকাসে রাখে, এই সূর্যকে ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। তাহলে তার প্রথম সূত্র ছিল হচ্ছে প্রতিটি গ্রহ কি করে বলতো? সূর্যকে ফোকাসে রাখে, সূর্যকে ফোকাসে রাখে, সূর্যকে ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে
গ্রহগুলো ঘুরে। ঠিক আছে, উপবৃত্তাকার পথে গ্রহগুলো ঘুরে, মনে থাকবে, বা প্রদক্ষিণ করে। তাহলে ফোকাসে কে থাকে? সূর্য সূর্য। এবার আসো দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রকে বলা হয় হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। কি বলা হয়? ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখন আমরা দেখো এখান থেকে কি পড়বো? দ্বিতীয় সূত্র। আচ্ছা বলো, দ্বিতীয় সূত্র মানে কি? এটাকে তিনি কি বলছিলেন? ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র। এখানে তিনি বলছেন গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। গ্রহ ও সূর্যের গ্রহ ও সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল অতিক্রম করে। ঠিক আছে, এইখানে তিনি কি করছিলেন? এই সূত্র থেকে তিনি কি প্রমাণ করছেন বলতো? কক্ষীয় বেগ এবং গ্রহের মধ্যবর্তী দূরত্বের সম্পর্ক। কক্ষীয় বেগ, না, কক্ষপথের বেগ ও গ্রহের মধ্যবর্তী দূরত্ব, এটার মধ্যে তিনি সম্পর্ক প্রতিস্থাপন করছেন। কক্ষীয় বেগ এবং গ্রহের মধ্যবর্তী দূরত্বের মধ্যে তিনি কি করছিলেন? সম্পর্ক স্থাপন করছিলেন। তাহলে এখান থেকে কি পাওয়া যায় বলো? কোন গ্রহের কৌণিক দ্রুতি কার উপর নির্ভর করে বলো? কোন গ্রহের কৌণিক গতি কার উপর নির্ভর করে? কে বলতে পারবা? কার উপর নির্ভর করে বলো? কোন গ্রহের কৌণিক দ্রুতি কার উপর নির্ভর করে? আচ্ছা, তাহলে দেখো এটা কার উপর নির্ভর করে বলো তো? তোমার সূর্য থেকে তার দূরত্বের উপরে, বা কক্ষপথের ব্যাসার্ধের উপরে। লেখো, এটা হচ্ছে কোন গ্রহের কৌণিক দ্রুতি কৌণিক দ্রুতি সূর্য থেকে তার দূরত্বের উপর, বা কক্ষপথের ব্যাসার্ধের উপর কি করে? নির্ভর করে। ঠিক আছে, এবার আসো তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা কি? এখানে তিনি বলছে এই সূত্রটার নাম হচ্ছে সময়ের সূত্র। কিসের সূত্র? স- সময় সূত্র বা পর্যায়কালের সূত্র। ঠিক আছে, এখানে বলা আছে প্রতিটি গ্রহের প্রতিটি গ্রহের পর্যায়কালের পর্যায়কালের বর্গ, এটা হলো পর্যায়কালের বর্গ, তার গড় দূরত্বের সমানুপাতি, গড় দূরত্বের গড় দূরত্বের বর্গের কি সমানুপাতিক। ঠিক আছে, তোর বর্গ না, এটা কিন্তু গড় দূরত্বের কি হবে? ঘনফল হবে। কি হবে? ঘনফলের সমানুপাতিক। মনে থাকবে?
গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এটা দিয়ে অঙ্ক আসছিল একটা। তো গড় দূরত্বকে তোমরা কি ধরতে পারো? এটাকে আমরা কি ধরতে পারি বলো তো? গড় দূরত্বকে আমরা ধরতে পারি এস ধরি। তাহলে এস কিউব, টি স্কোয়ার সমানুপাতিক এস কিউব। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এখান থেকে আমরা কি জানবো? তাহলে পর্যায়কালের সূত্রটা কি? পর্যায়কালের বর্গ তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, এটা জানবো। এখন আসো, কিছু জিনিস তোমরা অবজেক্টিভের জন্য মনে রাখবা, সেটা হচ্ছে গ্রহের আবর্তনকাল। গ্রহের আবর্তনকাল এর ভরের উপর নির্ভর করে না, ভরের উপর নির্ভর করে না। ঠিক আছে, এটা একটা কোশ্চেন। 2 নম্বর হচ্ছে মঙ্গল গ্রহে, মঙ্গল গ্রহে 691 দিনে কি হয়? বছর হয়। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে তোমার সূর্য হতে পৃথিবীর দূরত্ব যদি অর্ধেক হয়, মনে রাখবা, সূর্য হতে পৃথিবীর দূরত্ব অর্ধেক হলে কি হলে? অর্ধেক হলে, যদি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অর্ধেক হয়, তাহলে 129 দিনে বছর হবে। 129 দিনে বছর হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, সূর্য থেকে সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব যত কম হবে তখন কি হবে বলো তো? যত কম হবে তখন কি হয়? তোমার আবর্তনকাল তত কম হয়। কি হয়? আবর্তনকাল তত কম হয়। আবর্তনকাল তত কম হয়, কারণ দূরত্ব কম, আবর্তনকালও কি থাকবে? কম লাগবে, তত কম হয়। তো এই তথ্যগুলো আমাদের অবজেক্টিভের জন্য লাগবে। ঠিক আছে। তাহলে মনে রাখবা, যদি সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে, তাহলে আবর্তনকাল কি হয়? কম হয়। আবর্তনকাল কম মানে কি বলো? বছরের দৈর্ঘ্য কমে যাওয়া, বছরের দৈর্ঘ্য কি হয়ে যাওয়া? কমে যাওয়া। তাহলে মনে রাখবা, এটা কিন্তু আসছিল একবার, এটা কিন্তু ডেন্টালে আসছিল 19-20 সালে। ঠিক আছে, কোশ্চেনটা যে সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব কমে গেলে কি হবে? তোমার আবর্তনকাল কমে যাবে, বছরের দৈর্ঘ্যটা কমে যাবে। মনে থাকবে? আচ্ছা, এবার আসা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র। এখানে কি আছে বলো? F = G m1 m2/d², এটা ছিল, তাই না? এখানে বলছিলেন কি, যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা কি করে? একে অপরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান কি হয় বলতো? এই যে ভরের, বস্তুকণা তার ভরের গুণফলের সমানুপাতিক, এবং বস্তুর মধ্যবর্তী দূরত্বের কি? বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে বস্তুকণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের কি? ব্যস্তানুপাতিক। ঠিক আছে। এবং এই বল কি করে? বস্তুকণাগুলোর সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটা আমরা এইখান থেকে পাই। তাহলে এখান থেকে অবজেক্টিভ আসে কি, যে দূরত্ব দূরত্ব যদি অর্ধেক করা হয়, দূরত্ব অর্ধেক করলে অর্ধেক করলে অর্ধেক করলে এই মহাকর্ষ বল কি হবে বলো? কত গুণ হবে বলো? মহাকর্ষ বল কত গুণ হবে? কে বলতে পারবা? দূরত্ব অর্ধেক করা হইলে, মহাকর্ষ বল কত গুণ হবে বলো তো? 4 গুণ হবে। 4 গুণ হবে। কত গুণ হবে? 4 গুণ। কারণ কি?
তোমার ডি, এই ডি এর মানটা তুমি অর্ধেক বসাও, কি বসাও, হাফ, অর্ধেক করা হয়েছে। তাহলে স্কোয়ার কত হয়, এখানে হোল স্কোয়ার আছে তাই না, তাহলে 1/4, এটা উপরে চলে যাবে তাই না, উপরে চলে গেলে কি হবে, 4 হবে না, 4 হয়ে যাবে, তাহলে 4 গুণ হবে। আর যদি দ্বিগুণ করি, যদি দূরত্ব কি করা হয়, দ্বিগুণ করা হয়, দূরত্ব দ্বিগুণ করা হলে কি হবে বলো, দূরত্ব দ্বিগুণ করা হলে কি হবে বলো। হ্যাঁ, দূরত্ব কি করা হবে, দ্বিগুণ। হ্যাঁ, দ্বিগুণ করলে তাহলে কি হবে বলো, তাহলে তোমার এফ সমানুপাতিক 1/2 স্কোয়ার, তাহলে কি হবে, 1/4 হবে, অর্থাৎ 1/4 হবে। এগুলো মনে রাখতে হবে, মানে এগুলো করবা, মুখস্থ করবা না, মুখস্থ করলে তো পারবা না। আচ্ছা, এখন আসো হচ্ছে নিউটনের যে আমাদের সূত্রটা আছে, এটার প্রকৃতিটা কি, মহাকর্ষ বলের প্রকৃতিটা মনে রাখবো এখন আমরা, এটা সম্পর্কে অবজেক্টিভে কি কি আসে। দেখো, মহাকর্ষ বলের প্রকৃতি, 1 নাম্বার কি, যে মহাকর্ষ বল দুইটা কি করে, বল দুটি, বল হচ্ছে কি, বস্তু দুটির সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে, সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে, এটা আমরা জানলাম। আর মহাকর্ষ বলটা কি, বস্তু দুটির সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে। 2 নাম্বার কি, এই মহাকর্ষ বলটা হচ্ছে আকর্ষণ ধর্মী, কি আকর্ষণ ধর্মী, সবসময় শুধুমাত্র আকর্ষণ করবে, ঠিক আছে, আকর্ষণ ধর্মী। 3 নাম্বার কি, এই বলটা, মহাকর্ষ বল বিপরীত বর্গীয়, বিপরীত বর্গীয় সূত্র, বিপরীত বর্গীয় সূত্র বা বিষম সূত্র মেনে চলে, মেনে চলে। 4 নাম্বার, মহাকর্ষ বলের মান, মহাকর্ষ বলের মান পদার্থের আকৃতি, পদার্থের আকৃতি, প্রকৃতি, অভিমুখ অথবা মাধ্যমের উপর নির্ভর করে না, মাধ্যমের উপর নির্ভর করে না। মহাকর্ষ বলটা, মহাকর্ষ বলের মান পদার্থের আকৃতি, প্রকৃতি, অভিমুখ বা মাধ্যমের উপর নির্ভর করে না, ঠিক আছে। তাহলে কার উপর নির্ভর করে বলো, নির্ভর করে কার উপর, বস্তুদ্বয়ের ভরের উপর এবং মধ্যবর্তী দূরত্বের উপর। বস্তুদ্বয়ের ভর, মনে রাখবে শুধুমাত্র বস্তুদ্বয়ের ভর ও মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে, মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে, ঠিক আছে। তাহলে বস্তুদ্বয়ের ভর এবং মধ্যবর্তী দূরত্বের উপর কি করবে, নির্ভর করবে। এবার আসো হচ্ছে, আমরা এখান থেকে এই কটা 4টা জিনিস জানবো, এখান থেকে 4টা প্রকৃতি জানবো, মনে থাকবে, কার উপর নির্ভর করবে, কার উপর নির্ভর করবে না। এবার আসো মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক জি। তাহলে এটা আমরা একটু আগে দেখলাম, এফ ইকুয়াল টু কি, G m1 m2/d² d², ঠিক আছে। এই জিটা কি, মহাকর্ষীয় ধ্রুবক, এটার মান কত বলো, মানটা হচ্ছে 6.67 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে মাত্রা কত হবে বলো, মাত্রা, মাত্রা কি হবে দেখো, পার এম, T−2, L−3, এটা হলো মাত্রা। এখান থেকে বের করা যাবে, এই যে এখান থেকে জির মাত্রাটা এখান থেকে বের করা যাবে না বলো, জি ইকাল টু কি বলো, F d² / m1 m2, ঠিক আছে। আচ্ছা, এফ মানে কি, এফ মানে হচ্ছে বল, বলের একক কি বলো, বলের এককটা হচ্ছে নিউটন, কি নিউটন, মনে থাকবে। আর ডি মানে কি, তাহলে মিটার স্কোয়ার। আর m1 m2 মানে কি, কেজি, তাই না।
তাহলে কেজি স্কোয়ার, নিচে কি আছে? কেজি স্কোয়ার। এটা উপরে চলে গেলে কি হয়? পার কেজি, তাই না? পার কেজি স্কোয়ার হয়ে যায়। এটা বুঝলাম। তাহলে এফ এর একক কি বলো? এফ এর মাত্রাটা কি? বলের মাত্রা কি? ml টি ইনভার্স 2, তাই না? এটা হলো এফ এর মাত্রা ইনটু ডি এর মাত্রা কত? ডি এর মাত্রা হচ্ছে ডি স্কোয়ার, মানে দূরত্ব, দূরত্ব স্কোয়ার, তাহলে এল স্কোয়ার, এল স্কোয়ার ইনটু এই কেজিটা কি হয়ে যাবে? কেজিটা হয়ে যাবে কি, উপরে চলে গেলে কি হবে? ইনটু m ইনভার্স 2, এটা হবে না? কারণ কেজি মানে এম। তাহলে দেখো কি হয়, আলটিমেটলি কি হয়, এই যে এম আর এটা এখানে কি হয়, m ইনভার্স 1, এল স্কোয়ার আর এল গুণ করলে কত হয়? এল কিউব। আর টি ইনভার্স 2, দেখছো? আমরা এখান থেকে বের করে ফেললাম। বুঝতে পারছো কিভাবে বের করলাম? তাহলে মহাকর্ষ ধ্রুবক জি, এটার মাত্রাটা আমরা এখান থেকে পাইলাম। আচ্ছা, তাহলে মহাকর্ষ ধ্রুবকের মাত্রা, একক এবং মান তিনটাই একদম ঠোঁটস্থ রাখতে হবে, ঠোঁটস্থ, মনে থাকবে। আচ্ছা, এখন দেখো, মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, ধ্রুবক নির্ভর করে না, করে না কোন কোন বিষয়ের উপর করে না, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না? এক নম্বর হচ্ছে প্রবেশ্যতা, প্রবেশ্যতা। দুই নম্বর হচ্ছে প্রবণতা। তিন নম্বর হচ্ছে দিক দর্শিতা, দিকদর্শিতা। চার নম্বর হচ্ছে মাধ্যম। পাঁচ নম্বর হচ্ছে কি? ভৌত অবস্থা। কি? ভৌত অবস্থা। এই কটার উপর কি নির্ভর করে না? করে না। এছাড়া বিজ্ঞানী একটা, এটা অন্য অধ্যায়ে পড়ছিলাম আমরা, যে বিজ্ঞানী পয়েন্টিং এবং ফিলিপস এরা প্রমাণ করছিলেন যে তোমার তাপমাত্রা পরিবর্তন করলে জির মান করতে পরিবর্তন হয় না। পয়েন্টিং এবং ফিলিপস, পয়েন্টিং ও ফিলিপস কি প্রমাণ করছিলেন বলো? তিনি প্রমাণ করছিলেন, তারা প্রমাণ করছিলেন যে তাপমাত্রা পরিবর্তনে, তাপমাত্রার পরিবর্তনে, হ্যাঁ, তাপমাত্রা পরিবর্তনে, তাপমাত্রার পরিবর্তনে, পরিবর্তনে তোমার কি জির মানে কোনো পরিবর্তন হয় না। তার মানে আমি তোমাদের কি বলতে চাইলাম, যে জির মানটা কারো উপর কিন্তু নির্ভর করবে না। তাহলে যখন তোমরা অপশনে যদি দেখো যে কোনটির উপর নির্ভর করে, তাহলে মনে রাখো জির মান কিন্তু কারোর উপর কি নির্ভর করে না। তাহলে তাপমাত্রা পরিবর্তন, জির মানের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? জির মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখান থেকে কি বুঝলা বলো? যে কোনো কিছুর পরিবর্তনে জির মান পরিবর্তন হয় না। তাপমাত্রা হোক, প্রবেশতা হোক, প্রবণতা হোক, দিকদর্শিতা হোক, মাধ্যম হোক, ভৌত অবস্থা হোক, কোনো কিছুর পরিবর্তনে এটার পরিবর্তন হবে না। এটা আমরা এখান থেকে বুঝলাম। তাহলে জির মানটা কারো উপর নির্ভর করবে না, এক কথায় শেষ। মনে থাকবে। তাহলে এটা কিন্তু জানতে হবে, পয়েন্টিং এবং ফিলিপস কি করতেন এটা জানতে হবে, এটা কিন্তু আসছিল, ঠিক আছে? এটা কিন্তু আসছে। এখন আসো অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। এটা লেখা হয়েছে তো নাকি? এবার আসো অভিকর্ষ ত্বরণ। এটা সূত্রটা কি ছিল বলো? জি = gm/r²। জি মানে কি? জি মানে মহাকর্ষীয় ধ্রুবক, এম মানে পৃথিবীর ভর, আর আর মানে পৃথিবীর ব্যাসার্ধ। এটা মানে কি? পৃথিবীর ব্যাসার্ধ। আর এম মানে কি? পৃথিবীর ভর। আর জি মানে কি? মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে? মহাকর্ষীয় ধ্রুবক। আচ্ছা, তাহলে জি মানে কি? ত্বরণ। জি মানে কি? ত্বরণ, তাই না? অভিকর্ষ ত্বরণ। একক কি হবে? এককটা হবে মিটার/সেকেন্ড²। তাহলে মাত্রা কি হবে বলো? মাত্রাটা কি হবে? মিটার মানে কি? মিটার মানে হচ্ছে এল, আর এটা মানে টি, টি ইনভার্স 2। বুঝতে পারছো? তাহলে এই যে জির মানটা,
নির্ভর করে কার উপর বলো, নির্ভর করে কার উপর? একটা হলো গ্রহের ভর, গ্রহের ভর এম, গ্রহের ভর মা পৃথিবীর ভর, ঠিক আছে? নির্ভর করে হচ্ছে গ্রহের ভর, এবং আর মানে কি ব্যাসার্ধ, তাহলে পৃথিবীর ব্যাসার্ধের উপর, ব্যাসার্ধের উপর। তাহলে গ্রহের ভর ও ব্যাসার্ধের উপর কি করে তারা, নির্ভর করে। আচ্ছা, কার উপর নির্ভর করে না? মনে রাখবা, নির্ভর করে না কার উপর, এখানে লিখে দিচ্ছি, নির্ভর করে না মাধ্যমের প্রকৃতির উপর, নির্ভর করে না। মাধ্যমের প্রকৃতি মানে কি? প্রকৃতি মানে কি? বস্তুর ভর হইতে পারে, আকার হইতে পারে, আকৃতি হইতে পারে, কি পদার্থ দিয়ে তৈরি হইতে পারে, কোনো কিছুর উপর তারা নির্ভর করে না, এই দুইটা ছাড়া, ঠিক আছে? তারা কিন্তু মাধ্যমের বা বস্তুর, বস্তুর প্রকৃতির, প্রকৃতির উপর কি করে না, নির্ভর করে না, ঠিক আছে? বস্তুর প্রকৃতি বলতে কি বোঝায়? বস্তুর ভর, আকার, আকৃতি, এগুলো। আচ্ছা, কিন্তু মনে রাখবা এই যে জির মানটা, জির মানটা কি স্থান ভেদে পরিবর্তন হয়, কি হয়? স্থান ভেদে জির মান কি হয়, পরিবর্তন হয়, জির মান পরিবর্তন হয়। তাহলে স্থান ভেদে জির মানটা পরিবর্তন হলেও বস্তু ভেদে কিন্তু পরিবর্তন হয় না, ঠিক আছে? তাহলে মনে রাখতে হবে, এখান থেকে মনে রাখতে হবে কি হবে বলতো, যে এই যে অভিকর্ষ ত্বরণ জির মানটা, জি হচ্ছে বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ, বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। আচ্ছা, এবার আসো, দেখো জির মানের পরিবর্তন, এটা আমাদের পড়তে হবে একটু, ঠিক আছে? আচ্ছা, এক নাম্বার, এক নাম্বার কি, ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে, ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে জির মান কমে, জির মান কমে, ঠিক আছে? আচ্ছা, ভূপৃষ্ঠ থেকে ভেতরে গেলে, ভেতরে গেলে, ভূপৃষ্ঠের ভেতরে গেলে জির মান কমে, ঠিক আছে? আচ্ছা, দুই নাম্বার, ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ হয়, কি হয়? সর্বোচ্চ হয়। তিন নাম্বার, পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে জির মান শূন্য হয়, জির মান শূন্য, ঠিক আছে? জির মান শূন্য দেখে পৃথিবীর কেন্দ্রে কিন্তু ওজনও শূন্য হবে, ডাব্লিউ ইকুয়াল টু কি এম জি। তাহলে জি শূন্য হলে কি ওজন শূন্য না? তাহলে ওজনও শূন্য, ওজনও শূন্য, পৃথিবীর কেন্দ্রে কিন্তু ওজনও শূন্য হয়, মনে থাকবে। আচ্ছা, এখন আসো মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চল, মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চল। মনে রাখতে হবে যে বিষুবীয় অঞ্চলে, মানে ভূপৃষ্ঠের মধ্যে বিষুবীয় অঞ্চলে জির মান সবচেয়ে কম, জির মান সবচেয়ে কম বিষুবীয় অঞ্চলে। কোন অঞ্চলে বলো? বিষুবীয় অঞ্চলে। আর মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, মেরু অঞ্চলে কি সবচেয়ে বেশি, তাহলে 5 নাম্বার লেখো, মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, ঠিক আছে? আচ্ছা, এখন আসো মানটা পড়তে হবে। আচ্ছা, আগে জানতে হবে জির মান কেন পরিবর্তন হয়, জির মানটা কেন পরিবর্তন হয়? তিনটা কারণে পরিবর্তন হয়। কয়টা কারণে? তিনটা কারণে, মনে থাকবে। আচ্ছা, দেখি, তাহলে বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম, মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। মানগুলো একটু পরে পড়বো, দেখো জির মানের, জির
মানের পরিবর্তনের কারণ কয়টা কারণ বলো? তিনটা। একটা হচ্ছে উচ্চতার ক্রিয়া, উচ্চতার ক্রিয়া, উচ্চতার ক্রিয়া। 2 নাম্বার আকৃতি ক্রিয়া, আকৃতি বা অক্ষাংশ ক্রিয়া। 3 নাম্বার কি? পৃথিবীর আহ্নিক গতিক্রিয়া, মানে ঘূর্ণন গতি। পৃথিবীর আহ্নিক গতি বা ঘূর্ণন গতিক্রিয়া, ঘূর্ণন গতি ক্রিয়া। ঠিক আছে, এই তিনটা কারণে কি হয়? জির মানটা পরিবর্তন হয়। মনে থাকবে? আচ্ছা, এবার কোথায় কত মান এটা জানবো আমরা। দেখো, এই তিনটা কারণে কি জির মানটা পরিবর্তন হয়? উচ্চতার ক্রিয়া, আকৃতি বা অক্ষাংশ ক্রিয়া, পৃথিবীর আহ্নিক বা ঘূর্ণন গতিক্রিয়া। এবার আসো সমুদ্র পৃষ্ঠে, সমুদ্র পৃষ্ঠ, সমুদ্র সমুদ্র পৃষ্ঠ, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের মধ্যে 45 ডিগ্রি অক্ষাংশে, 45 ডিগ্রি অক্ষাংশে মান কত বলো? জির মান কত? 45 ডিগ্রি অক্ষাংশে জির মান হচ্ছে 9.8065 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড। এটা হলো 45 ডিগ্রি অক্ষাংশে, 45 ডিগ্রি অক্ষাংশে। ঠিক আছে, 45 ডিগ্রি অক্ষাংশে। মেরুতে কত? মেরুতে, মেরুতে জির মান কত? মেরুতে জির মান হচ্ছে 9.832 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো মেরুতে। আর বিষুবীয় অঞ্চলে কত বলো? বিষুবীয় অঞ্চলে কে বলতে পারবা? বিষুবীয় অঞ্চলে কত? 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঢাকায় কত বলো? ঢাকায়, ঢাকার দিকে মানে ঢাকা, আমাদের ঢাকায় কত? বাংলাদেশের ঢাকা কত? 9.7835 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মনে থাকবে? মনে থাকবে? আর রাজশাহীতে কত বলো? রাজশাহীতে, রাজশাহীতে কত? রাজশাহীতে হচ্ছে 9.79, 9.79, 9.79। তাহলে এই যে পাঁচটার মান বললাম, এই পাঁচটা মান মুখস্থ করবা, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে কত জির মান? ভূকেন্দ্রে, এটা তো বললামই। ভূকেন্দ্রে কত? ভূকেন্দ্রে হচ্ছে জিরো। ভূকেন্দ্রে জির মান কত? জিরো। তাহলে ভূকেন্দ্রে কত? জির মান জিরো। মনে থাকবে? এ কয়টা পড়বা। আচ্ছা, এবার আসো মঙ্গল গ্রহে, মঙ্গল গ্রহে জির মান কত বলো? মঙ্গল গ্রহে 3.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর চন্দ্রপৃষ্ঠে, চন্দ্রপৃষ্ঠে কত? চন্দ্রপৃষ্ঠে পৃথিবীর 6 ভাগের 1 ভাগ, পৃথিবীর 6 ভাগের 1 ভাগ, মানে পৃথিবীতে কত? 9.8। এটা 6 দ্বারা ভাগ করো, কত হবে বলো? 6 ভাগের 1 ভাগ কত বলো? 1.63 বা 64 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মনে থাকবে? আচ্ছা, এখন আসো চাঁদ থেকে, চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব কত বলো? চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে তোমার 3 × 10⁸ এবং পৃথিবীকে, পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে, একবার প্রদক্ষিণ করতে
প্রদক্ষিণ করতে সময় লাগে, চাঁদের সময় লাগে কতদিন? চাঁদের সময় লাগে 29.5 দিন। 29.5 দিন। পৃথিবীকে এবার আসা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণের পার্থক্যটা পড়বা। দেখো, মহাকর্ষীয় ধ্রুবক জি, ঠিক আছে, আর অভিকর্ষ ত্বরণ জি, এটা পার্থক্যটা পড়বা, ঠিক আছে? কি কি পার্থক্য পড়বা বলো? এদের মাত্রা, একক, এদের মান। এইটা কিন্তু স্কেলার রাশি, এটা কি স্কেলার রাশি, আর এটা কি ভেক্টর রাশি। ভেক্টর রাশি, এটার মান কত? 6.673 10⁻11, আর এটার কত? 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর এটার মাত্রা কি, এটার একক কি, এই এই কয়টা পার্থক্য পড়বা। হুম? এটা হচ্ছে একটা বিশ্বজনীন একক, বিশ্বজনীন একক। আর এটা হচ্ছে একটা পরিবর্তনশীল রাশি, পরিবর্তনশীল রাশি, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, তাহলে মনে রাখবা, এগুলো আমরা পড়বো এখান থেকে। নিরক্ষ অঞ্চলে, কোন অঞ্চলে? নিরক্ষ অঞ্চলে বস্তুর ওজন, বস্তুর ওজন সবচেয়ে কম, সবচেয়ে কম। আর মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি। কেন বলো তো? কারণ মেরু অঞ্চলে কি বেশি? জির মান বেশি। জির মান বেশি হলে কি ওজনটাও বেশি হবে, বুঝতে পারছো? আর নিরক্ষ অঞ্চলে, নিরক্ষরেখা অঞ্চলে কি বস্তুর ওজন কম, কারণ কি জির মান কম এই জন্য। আর পৃথিবীর কেন্দ্রে ওজন কত? শূন্য, এটা আমরা পড়ছি একটু আগে। তাহলে মনে রাখবা, বস্তুর ভর কিন্তু চেঞ্জ হয় না, বস্তুর ওজন পরিবর্তন হয়, বস্তুর ভর চেঞ্জ হয় না। যদি একটা বস্তুর ভর, বস্তুর ভর পৃথিবীতে 75 কেজি, এখন সে যদি চাঁদে যায়, কোথায় যায়? চাঁদে যায়, তার ভর কি হবে? তার ভর কি হবে বলো? তার ভর কিন্তু 75 কেজি হবে, তাই না? ভর চেঞ্জ হয় না, এই যে ভর কিন্তু কখনো চেঞ্জ হয় না, কিন্তু ওজন চেঞ্জ হয়। যদি ওজন বলতো তখন কিন্তু চেঞ্জ হয়ে যেত। ধরো বস্তুর ভর মানে তোমাকে বললো কি যে বস্তুর ওজন হচ্ছে পৃথিবীতে 750 কেজি, এবার সরি 750 কি, ওর কাজ করতেছে না কেন, 750 নিউটন বললো, ঠিক আছে, ওজন। তাহলে চাঁদে কত হবে? আর চাঁদে গেলে কি করতে হবে বলো তো? চাঁদে কিন্তু অভিকর্ষ ত্বরণটা কত? পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। তাহলে চাঁদে গেলে কি তখন 6 দ্বারা ভাগ করতে হবে, বুঝতে পারছো? এই ওজনটাকে 6 দ্বারা ভাগ করতে হবে চাঁদে গেলে। ওজন পরিবর্তন হয়, বাট ভর পরিবর্তন হয় না। পৃথিবীতে যেই ভর থাকবে চাঁদে গেলেও সেই ভর থাকবে, মঙ্গল গ্রহে গেলেও সেই ভর থাকবে। ওজনটা পরিবর্তন হবে। মেরু অঞ্চলে গেলে একটা, বিষুবতে গেলে একটা, চাঁদে গেলে একটা, মঙ্গল গ্রহে গেলে একটা, মানে এটা তোমাকে চেঞ্জ হয়ে থাকবে, মনে থাকবে। খুবই খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষীয় ক্ষেত্র, এটা কি? মহাকর্ষীয় ক্ষেত্রটা হচ্ছে কোন বস্তুর চারপাশে যে অঞ্চল ব্যাপী এর মহাকর্ষীয় প্রভাব কি থাকে, বজায় থাকে। অর্থাৎ কোন বস্তুর চারপাশে যে অঞ্চল ব্যাপী কি থাকে, তার মহাকর্ষীয় প্রভাবটা
বজায় থাকে তাকে বলা হয় মহাকর্ষ ক্ষেত্র। ঠিক আছে। মূলত মহাকর্ষীয় ক্ষেত্রটা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত, অসীম পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে। আচ্ছা, এখন আসলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এটা পড়ি আমরা। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, এটাকে বলা হয় কি মহাকর্ষের তীব্রতা বলা হয়। কি বলা হয়? মহাকর্ষীয় তীব্রতা। এটা ইজ ইকুয়াল টু কি বলতো? এফ বাই এম। এম মানে ভর আর এফ মানে হচ্ছে কি বল। ঠিক আছে, আকর্ষণ বল। তাহলে এটা সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা হবে মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে একক ভর সম্পন্ন একটি বস্তু স্থাপন করলে বস্তুটি যে আকর্ষণ বল কি করে অনুভব করে। তাহলে একক ভর সম্পন্ন, একক ভর সম্পন্ন কোন বস্তু কি, কোন বস্তু কি করে, যে আকর্ষণ বল অনুভব করে, যে আকর্ষণ বল অনুভব করে। মনে থাকবে, এটাকে বলা হয় কি মহাকর্ষীয় প্রাবল্য। এটা এককটা কি বলো? এককটা হবে এফ এর একক কি? এফ মানে নিউটন, নিউটন। আর এম মানে হচ্ছে কেজি, তাহলে নিউটন পার কেজি, নিউটন পার কেজি। এটা হলো একক। ঠিক আছে, এটা হলো একক। আর মাত্রা কি হবে বলো? মাত্রা দেখো খুব ইজি। এফ এর একক, এফ এর মাত্রা কি বলো? এম এল টি ইনভার্স টু। আর এম মানে কি? এম মানে হচ্ছে, এম মানে কি? এম মানে হচ্ছে ভর, তাহলে এম, তাহলে কাটাকাটি গেল না? তাহলে কি থাকে বলো? এল টি ইনভার্স টু। এটা একক, এটাই হলো মাত্রা। এটা কি মাত্রা? এটা হলো মাত্রা। এটা একটা ভেক্টর রাশি। এটা একটা কি? এটা একটা ভেক্টর রাশি, খুবই ইম্পর্টেন্ট। দেখো এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি, মনে থাকবে। একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি। আচ্ছা, ভেক্টর রাশি গেল এটা। হুম? আচ্ছা, এখন দেখো যদি বলে যে বিন্দু ভরের জন্য, বিন্দু ভরের জন্য প্রাবল্য কত? বিন্দু ভরের জন্য প্রাবল্য হচ্ছে ইকুয়াল টু কি জিএম বাই আর স্কোয়ার। এটা হলো বিন্দু ভরের জন্য প্রাবল্য। মনে থাকবে। আচ্ছা, একটা মনে আরেকটা জিনিস মনে রাখবা যে সুষম গোলকের, সুষম গোলকের ভেতরে অবস্থিত সকল বিন্দুতে, সকল বিন্দুতে, সকল বিন্দুতে প্রাবল্য শূন্য হয়। কি হয়? প্রাবল্য শূন্য হয়। সুষম গোলকের সকল বিন্দুতে প্রাবল্য কি হয়? শূন্য হয়। মনে থাকবে। এবার হচ্ছে এটা আমরা এখান থেকে পাইলাম। মনে থাকবে। মহাকর্ষীয় বিভব এখন পড়বো কি মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভবটা কি বলো? ভি ইকুয়াল টু কি ডাব্লিউ বাই এম। এটা হচ্ছে মহাকর্ষীয় বিভব। ডাব্লিউ মানে কি জুল, জুল পার কেজি, জুল পার কেজি। আচ্ছা, এটার সংজ্ঞাটা কি হবে বলো তো? এটা হচ্ছে একক ভর সম্পন্ন, একক ভর সম্পন্ন একটি বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের অভ্যন্তরে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়। অর্থাৎ এই মহাকর্ষীয় বিভবটা কিন্তু একটা কাজ, এটা একটা কাজ। ঠিক আছে, করতে হবে একক ভর সম্পন্ন, একক ভর সম্পন্ন একটি বস্তুকে কি করতে হবে? একটি বস্তুকে, বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের, মহাকর্ষীয় ক্ষেত্রের, ক্ষেত্রের অভ্যন্তরে, অভ্যন্তরে কোন বিন্দুতে আনতে, অভ্যন্তরে কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, যে কাজ করতে হয়। ঠিক আছে, আনতে যে কাজ করতে হয় তাকে বলা হয় মহাকর্ষীয় বিভব। তো এটা কিন্তু এটা কিন্তু একটা কাজ, এটা একটা কি কাজ।
এই জন্য যেহেতু এটা কাজ, এটা কি রাশি হবে? স্কেলার রাশি হবে। কি হবে? স্কেলার রাশি। কাজ কি স্কেলার রাশি না? এটাও কি একটা স্কেলার রাশি, মনে থাকবে। এটাও একটা স্কেলার রাশি। তাহলে এটার মাত্রা কি হবে বলো তো? মাত্রাটা দেখো, ডাব্লিউ। ডাব্লিউ মানে কি? ডাব্লিউ কাজ। কাজ মানে কি? কাজের মাত্রা কি বলো? কাজের মাত্রা ছিল এফ এস। এফ এস মানে কি? এফ এস মানে হচ্ছে ml² T−2। এটা ছিল কি কাজের মাত্রা। ঠিক আছে। বাই এম এম মানে কি? বড় হাতের এম। ভর মানে এই যে ভর ভর কাটা গেল, তাহলে কি থাকে? L²T−2। ঠিক আছে। এটা হলো তোমার কি? মাত্রা। এটা হলো মাত্রা। তাহলে মাত্রা পাইলাম এবং একক পাইলাম। L²T−2। আচ্ছা, মনে থাকবে। এখন দেখো, কৃতকাজ। কৃতকাজ ঋণাত্মক হলে, ঋণাত্মক হলে মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় বিভব সর্বদা কি হয়? কৃতকাজ যদি ঋণাত্মক হয়, তাহলে মহাকর্ষীয় বিভব কি হবে? সর্বদা ঋণাত্মক হবে। ঋণাত্মক হবে। মনে থাকবে। আচ্ছা, অসীমে, অসীমে, অসীমে মহাকর্ষীয় বিভব কত হয়? শূন্য হয়। মহাকর্ষীয় বিভব কত হয়? শূন্য। দূরত্ব বাড়লে, দূরত্ব বাড়লে মহাকর্ষীয় বিভব বৃদ্ধি পায়। কি পায়? বৃদ্ধি পায়। মনে থাকবে। দূরত্ব বাড়লে মহাকর্ষীয় বিভবটা কি হয়? বৃদ্ধি পায়। তাহলে মনে রাখবা, এই মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মানই হচ্ছে শূন্য। এই শূন্যটাই হচ্ছে মহাকর্ষীয় বিভবের কি? সর্বোচ্চ মান। মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান কত? শূন্য। সর্বোচ্চ মানটা কি? শূন্য। এই জন্য মনে রাখবা, অসীমে, অসীমের ক্ষেত্রে মহাকর্ষীয় বিভবের মান কত হয়? সর্বোচ্চ হয়। কারণ শূন্যই হচ্ছে কি? মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ। হুম। অসীমে এর মানটা সর্বোচ্চ হয়। অর্থাৎ শূন্যই হচ্ছে কি তোমার মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান। আচ্ছা, আচ্ছা, এবার আসা হচ্ছে তোমার বিন্দু ভরের জন্য প্রাবল্য। বিন্দু ভরের জন্য প্রাবল্য সূত্রটা মনে রাখবা। বিন্দু ভরের জন্য প্রাবল্য V = -Gm/r। ঠিক আছে। -Gm/r। আচ্ছা, আচ্ছা। কোন বস্তুকে, কোন বস্তুকে অসীম দূরত্ব থেকে অসীম দূরত্বে সরাতে যে কাজ করতে হয়, যে কাজ করতে হয়, তার সমীকরণটা কি বলো? তার সমীকরণটা আমাদের জানতে হবে। W = G mm/r। এটা হচ্ছে তোমার কি? কোন বস্তুকে অসীম দূরত্বে সরাতে যে কাজ করতে হয়। মনে থাকবে। এবার আসো মহাকর্ষ সূত্রের ব্যবহারটা করবো। মহাকর্ষ সূত্রের ব্যবহার। ব্যবহারটা কি? এক নাম্বার হচ্ছে কি? ভূগোল বিষয়ক, ভূগোল বিষয়ক ভূ জরিপ করার ক্ষেত্রে,
ভূগোল বিষয়ক ভূ জরিপ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে। 2 নম্বর কি? কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যোগাযোগ ও বস্তু গবেষণা। বস্তু গবেষণা। ঠিক আছে। তারপরে এই যে জির মানটা আছে না, জির মান নির্ণয়ের যন্ত্রের নাম কি বলতো? নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে কি? যন্ত্রের নাম ইয়োটস হস ব্যালেন্স। কি যন্ত্রের নাম? হচ্ছে ইয়োটস, ইয়োটস হস ব্যালেন্স। ঠিক আছে। এই ইয়োটস হস ব্যালেন্স এইটা ব্যবহার করে প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান করা যায়। কি করা যায়? প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান করা যায়। ঠিক আছে। অনুসন্ধান করা যায়। মনে থাকবে। এবার একটা জ্যোতির্বিজ্ঞানে, জ্যোতির্বিজ্ঞানে জ্যোতির্বিজ্ঞানে মহাকর্ষ সূত্রের প্রয়োগ। ঠিক আছে। জ্যোতির্বিজ্ঞানে 1 নাম্বার কি? পৃথিবীর ভর নির্ণয়। কি নির্ণয়? পৃথিবীর ভর নির্ণয়। 2 নাম্বার হচ্ছে তোমার পৃথিবীর পৃথিবীর গড় ঘনত্ব নির্ণয়। পৃথিবীর গড় ঘনত্ব। পৃথিবীর গড় ঘনত্ব নির্ণয়। আচ্ছা। পৃথিবীর ভর কত বলো? 5.98 10 ইনভার্স কত? 24 কেজি। ঠিক আছে। এটা মাথায় রাখবো। আর গড় ঘনত্ব কত? ঘনত্বটা বলো তো, ঘনত্বটা কত? 5.5 ইন্টু 10⁻³ কেজি/মিটার কিউব। ঠিক আছে। আর গড় ব্যাসার্ধ কত বলো? গড় ব্যাসার্ধ এটা কত হতে পারে? 6,371 কিলোমিটার। ঠিক আছে। 6,371 কিলোমিটার, এটা হচ্ছে গড় ব্যাসার্ধ। আচ্ছা। তাহলে এগুলো নির্ণয় করা যায়, এগুলো নির্ণয় করা যায়। তারপরে 3 নাম্বার কি? সূর্য, চাঁদ ও অন্যান্য গ্রহের কি করা যায়? ভর নির্ণয় করা যায়। ঠিক আছে। নির্ণয় করা যায়। তারপরে কি? যুগল তারকার, যুগল তারকার যুগল তারকার ভর নির্ণয় করা যায়। মনে থাকবে। এই 4টা পড়বা। যুগল তারকার ভর নির্ণয় করা যায়। আচ্ছা। এবার আসো গোলকের গোলকের মহাকর্ষীয় মহাকর্ষীয় বিভব
ও প্রাবল্য। আমরা একটা ছক বানাবো, ঠিক আছে? ছক। এখানে দিব হচ্ছে বিভব, এখানে দিব প্রাবল্য, আর এখানে দিব বিন্দুর অবস্থান, বিন্দুর অবস্থান। ঠিক আছে, এটা ছক বানাইলাম। এক নাম্বার হচ্ছে কি, নিরেট, নিরেট গোলকের ক্ষেত্রে বা নিরেট গোলকের ভেতরে। ঠিক আছে, বিভবের মানটা এখানে লাগবে না, অনেক বড় মান, কখনো অবজেক্টিভে আসবে না, বুঝছো? এখানে পুরো লাভ নেই। প্রাবল্য কত? মাইনাস জিএম বাই এ কিউব, এ কিউব মাইনাস জিএম বাই এ কিউব ইন্টু আর। ঠিক আছে, দুই নাম্বার দেখো, নিরেট গোলকের পৃষ্ঠে কত? নিরেট গোলকের পৃষ্ঠে, নিরেট গোলকের পৃষ্ঠে, পৃষ্ঠে কত? মাইনাস জিএম বাই এ, আর এটা হচ্ছে প্লাস জিএম বাই এ স্কোয়ার। ঠিক আছে, তারপর ফাঁপা গোলকের বাইরে, ফাঁপা, তিন নাম্বার দেখো, ফাঁপা গোলকের বাইরে, ফাঁপা গোলকের বাইরে কত? বিভবটা হচ্ছে মাইনাস জিএম বাই আর, আর এই প্রাবল্যটা হচ্ছে প্লাস জিএম বাই আর স্কোয়ার। ঠিক আছে, আর স্কোয়ার। আর চার নাম্বার কি, ফাঁপা গোলকের ভেতরে, ভেতরে। ঠিক আছে, তাহলে এইটা, এইটা লাগবে না আমার। হ্যাঁ, এইটা লাগবে, জিরো হবে, কত? জিরো। আচ্ছা, এই ছকটা সুন্দর মতো নোট করবা। যেটা লাগবে না সেটা আমি লিখবো না, ঠিক আছে? যেটা লাগবে সেটা তো লিখবো। আচ্ছা, এটা গেল। এখন আসো ভর কেন্দ্র ও ভার কেন্দ্র। আচ্ছা, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তাহলে দেখো, ভার কেন্দ্র কোনটা? দেখো, ভার কেন্দ্র হচ্ছে বস্তুর ওজন, বস্তুর ওজন যে বিশেষ বিন্দুতে কি থাকে, ক্রিয়া করে, যে বিশেষ বিন্দুতে ক্রিয়া করে তাকে বলা হয় ভার কেন্দ্র। আর ভর কেন্দ্র মানে হচ্ছে বস্তুর সমস্ত ভর, যে বিন্দুতে, যে বিন্দুতে বস্তুর সমস্ত ভর কি থাকে, কেন্দ্রীভূত থাকে। তাহলে এখানে, এখানে ভর আর এখানে হচ্ছে ওজন, দুইটা কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো, সাধারণত যখন আমরা সাধারণভাবে চিন্তা করব, সাধারণভাবে হচ্ছে এরা একই জিনিস, বুঝছো? সাধারণভাবে হচ্ছে এরা একই, একই। বাট এখানে শুধু পার্থক্যটা কি, এখানে ভর, এখানে ওজন। ঠিক আছে, আচ্ছা, এইটা ভার কেন্দ্র, ভার কেন্দ্র বস্তুর অবস্থানের উপর নির্ভর করে না, বস্তুর অবস্থানের উপর, উপর নির্ভর করে না, নির্ভর করে না। ঠিক আছে, তাহলে ওজনের কথা বললে, ওজন বললে বলবো ভার কেন্দ্র। ভার কেন্দ্রের অপর নাম কি বলতো? অভিকর্ষ কেন্দ্র। এটাকে কি বলা হয়? ভার কেন্দ্রকে আর একটা নাম হচ্ছে, মনে রাখবা, অভিকর্ষ কেন্দ্র। কি বলা হয়? অভিকর্ষ কেন্দ্র। এটা নামে ডাকা হয় এটাকে। এবার আসো, আমরা একটা ছক আঁকবো। হ্যাঁ, লেখো, কয়েকটি, কয়েকটি বস্তুর অভিকর্ষ কেন্দ্র, কয়েকটি বস্তুর অভিকর্ষ কেন্দ্র। তো এখানে একটা ছক আঁকবো, এটা হলো বস্তু, এটা হচ্ছে অবস্থান। হ্যাঁ, যদি বস্তুটা সুষম আংটি হয় বা সুষম বস্তু হয়, সুষম বৃত্ত, আংটি, এটা হইলে, বা নিরেট গোলক হইলে, নিরেট
গোলক। তাহলে অভিকর্ষ কেন্দ্র কই থাকবে জানেন? অভিকর্ষ কেন্দ্র মানে কি? ভার কেন্দ্র। কি কেন্দ্র? ভার কেন্দ্র কই থাকবে? এটা থাকবে অবস্থান জ্যামিতিক কেন্দ্রতে, একদম একদম জ্যামিতিক কেন্দ্রে। ঠিক আছে, জ্যামিতিক কেন্দ্রতে থাকবে। যদি সুষম সামান্তরিক হয়, কি হয়? সুষম সামান্তরিক। সুষম সামান্তরিক। তাহলে কই থাকবে বলো তো অবস্থানটা? কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে। কর্ণদ্বয়ের, কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে। ঠিক আছে। তারপরে যদি সুষম দণ্ড হয়, কি হয়? সুষম দণ্ড। সুষম দণ্ড হইলে কই থাকবে? মধ্যবিন্দুতে। কই থাকবে? মধ্যবিন্দুতে। আর সুষম সিলিন্ডার হইলে, সুষম সিলিন্ডার, সিলিন্ডার বা চোঙ হইলে, ঠিক আছে, চোঙ, তাহলে কই থাকবে? অক্ষের মধ্যবিন্দুতে। কই থাকবে? অক্ষের মধ্যবিন্দুতে। এখান থেকে অলরেডি এটা আসছে, এই যে এইটা 2 নাম্বারটা আসছে মেডিকেলে, এটা কিন্তু অলরেডি আসছে। আর ভার কেন্দ্রের সংখ্যাটা আসছে। আচ্ছা, এখন আসলে হচ্ছে মুক্তি বেগ। কি বেগ? মুক্তি বেগ। আচ্ছা, এটা তাড়াতাড়ি লেখা শেষ করো। মুক্তি বেগ। মুক্তি বেগ মানে কি? কোন বস্তুকে ন্যূনতম যে বেগে উপরে নিক্ষেপ করলে এটা পৃথিবীতে ফিরে আসবে না। ন্যূনতম যে বেগে কি নিক্ষেপ করলে এটা কি করবে না পৃথিবীতে আর ফিরে আসবে না। এটা বলে মুক্তিবেগ। এটার মুক্তিবেগের অপর নাম হচ্ছে, মনে রাখো, পলায়ন বেগ। কি বেগ? পলায়ন বেগ। সূত্রটা কি বলো? সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল টু √2 GR ইকুয়াল টু, দেখো, জি মানে কি লেখা যায় বলো? জি মানে লেখা যায় GM/R², তাই না? ইন্টু আর। তাহলে আর আর কাটতে হবে, তাহলে কি থাকে? এই 2GM/R, তাই না? 2GM/R, এটা হচ্ছে √2GM/R। এই সূত্রটা পাইলাম এখান থেকে। তাহলে এটা হলো মেইন সূত্র, এটা হলো মেইন সূত্র, এখান থেকে এটা আসছে। ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর মুক্তিবেগের মান কত? লেখো, পৃথিবীর মুক্তিবেগের মান কত? পৃথিবীর মুক্তিবেগের মান সবাই জানো মোটামুটি, কি? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। যদি মাইলে বলে, মাইল, মাইল বললে কি বলবো? 7 মাইল পার সেকেন্ড। ঠিক আছে, 2 মাইল পার সেকেন্ড, এটা মাইলে বললে। এটা পৃথিবীর ক্ষেত্রে। এখন মঙ্গল গ্রহে কত হলো? মঙ্গল গ্রহে, মঙ্গল গ্রহে কত বলো? মঙ্গল গ্রহে কত? 5। মঙ্গল গ্রহে কত? 5 কিলোমিটার পার সেকেন্ড। আর চাঁদে কত বলো? চাঁদেরটা খুবই ইম্পর্টেন্ট। চাঁদে কত? চাঁদে হচ্ছে 2.4 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে পৃথিবীতে হচ্ছে এত, চাঁদে হচ্ছে এত, মঙ্গল গ্রহে হচ্ছে এত। আচ্ছা। আচ্ছা, এবার দেখো, মনে থাকবে এগুলো। নির্ভরশীলতা, মুক্তিবেগের নির্ভরশীলতা তিনটি। কয়টি? তিনটি। 1 নাম্বার অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। 2 নাম্বার গ্রহ বা উপগ্রহের ব্যাসার্ধ, উপগ্রহের ব্যাসার্ধ। 3 নাম্বার গ্রহ বা উপগ্রহের ভর, গ্রহ বা উপগ্রহের ভর। তাহলে মনে রাখবা, এটা কিন্তু গ্রহ বা উপগ্রহের ভর, এটা কিন্তু বস্তুর ভর না। মুক্তিবেগের মান কিন্তু বস্তুর, বস্তুর
ভরের উপর নির্ভরশীল না, ভরের উপর নির্ভরশীল না, নির্ভর করে না, মনে থাকবে। বস্তুর ভরের উপর কি করে না, নির্ভর করে না। তাহলে তিনটা হচ্ছে নির্ভরশীলতা এখানে, তিনটা নির্ভরশীলতা এখানে। উপগ্রহ ত্বরণ, গ্রহ বা উপগ্রহের ব্যাসার্ধ, গ্রহ বা উপগ্রহের ভর। ঠিক আছে। আচ্ছা, এবার একটা ছক আঁকবো আবার। হুম। এটা ছকটা আঁকবো হচ্ছে মুক্তি বেগ এবং মুক্তি পথ। মুক্তি বেগ ও মুক্তি পথ। তাহলে দেখো, মুক্তি বেগের এই যে একটা ছক আঁকবো এভাবে। এটা হচ্ছে ভির মান, ভির মান। আর এটা হচ্ছে ঘটনা, কি 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 ঘটনা ঘটবে বুঝছো ঘটনাটা, ভির মান। আচ্ছা, এখন দেখো, যদি যদি ভি স্কোয়ার লেস দেন ভিই স্কোয়ার বাই 2 হয়, অর্থাৎ অর্থাৎ ভি লেস দেন 7.88 কিলোমিটার পার সেকেন্ড হয়, তাহলে কি হবে বস্তুটি, তাহলে বস্তুটি উপবৃত্তাকার পথে, কোন পথে, উপবৃত্তাকার পথে পৃথিবী প্রদক্ষিণ করবে, পৃথিবী প্রদক্ষিণ করবে, পৃথিবী প্রদক্ষিণ করবে। ঠিক আছে, এটা হলো একটা। এবং পৃথিবীতে কিন্তু এরা ফিরে আসবে, এরা কিন্তু পৃথিবীতে ফিরে আসবে। হ্যাঁ, পৃথিবীতে ফিরে আসবে এবং 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 পৃথিবীতে ফিরে আসবে এবং পৃথিবীতে ফিরে আসবে। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে, যদি ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2 হয়, অর্থাৎ ভি ইকুয়াল টু 7.88 হয়। ঠিক আছে, তাহলে বস্তুটি বৃত্তাকার পথে পৃথিবী প্রদক্ষিণ করবে। ঠিক আছে। এবং এবং চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে, উপগ্রহে পরিণত হবে। ঠিক আছে। আচ্ছা, মনে থাকবে। আচ্ছা, যদি ভির মানটা, এটা হলো 2 নাম্বার, যদি ভির মানটা 7.88 থেকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড হয়, তবে তবে কি হবে বলো, পৃথিবীকে ফোকাসে রেখে, পৃথিবীকে ফোকাসে রেখে, দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পৃথিবীতে ফোকাসে রেখে কি করবে, রেখে বৃত্তাকার পথে, উপবৃত্তাকার পথে ঘুরবে, উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে। ঠিক আছে, তাহলে পৃথিবীকে ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে। তাহলে এই প্রথমে 3টা বুঝলাম। আচ্ছা, এইটা পৃথিবীকে ফোকাসে রাখবে। ঠিক আছে, পৃথিবীকে ফোকাসে রাখবে এবং উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে। আচ্ছা, 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা এখানে লিখি। 4 নাম্বারটা কি, যদি ভি ইকুয়াল টু 11.2 কিলোমিটার পার সেকেন্ড হয়, তখন কি হবে, বস্তুটি অধিবৃত্ত পথে, অধিবৃত্ত পথে পৃথিবী ছেড়ে চলে যাবে, পৃথিবী ছেড়ে চলে যাবে। ঠিক আছে।
আচ্ছা, এটা আমরা একটু একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। সেটা কি? দেখো, এটা লেখা হয়েছে তো নাকি? লেখা তো শেষ। ছন্দটা কি? লেখো, উত্তম বউ অধিক পরিশ্রমী। পরিশ্রমী, তাহলে ওতে হচ্ছে উপবৃত্তাকার, উপবৃত্তাকার। বউতে হচ্ছে বৃত্তাকার, অধিকতে হচ্ছে কি? আর এইটাতে হচ্ছে আবার উপবৃত্তাকার। এটা কি? উপবৃত্তাকার, উপবৃত্তাকার। অধিক মানে হচ্ছে অধিবৃত্ত, কি? অধিবৃত্ত। আর পরিশ্রমী মানে হচ্ছে পরাবৃত্ত, পরাবৃত্ত। আচ্ছা, উপবৃত্তাকার এটা কি? ভির মান যদি <7.88 হয়, এটা বৃত্তাকার। ভির মান যদি 7.88 ইকুয়াল টু হয়, এটা হচ্ছে ভির মান যদি তোমার কি হয়, ভির মান যদি 7.88 থেকে 11.2 হয়, ঠিক আছে? অধিবৃত্ত কখন হয়? ভি ইকুয়াল টু যদি 11.2 হয়, তাহলে তোমার কি? অধিবৃত্ত। আর 11.2 এর চেয়ে বেশি হলে পরাবৃত্ত, ঠিক আছে? 11.2 এর চেয়ে যদি বেশি হয় তাহলে কি? পরাবৃত্ত। পরাবৃত্ত পথে পৃথিবী ছেড়ে চলে যাবে। তাহলে উত্তম বউ অধিক পরিশ্রমী, এটা দিয়ে মনে রাখতে পারবো। আচ্ছা, এখন দেখো, এটা লেখা শেষ নাকি? স্বাভাবিক, স্বাভাবিক ও কৃত্রিম উপগ্রহ, এটাই লাস্ট টপিক এখানে। এক নাম্বার স্বাভাবিক উপগ্রহ কোনটা বলো? স্বাভাবিক উপগ্রহ কোনটা? এটা হচ্ছে চাঁদ। চাঁদ হচ্ছে একটা কি? স্বাভাবিক উপগ্রহ, মনে থাকবে। এবার আসো কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ, এগুলো কি? এগুলো হচ্ছে মহাশূন্য যান। আমাদের পৃথিবীতে কি কৃত্রিম উপগ্রহ আছে না? মহাশূন্য যান গুলো আছে না? এরা পৃথিবীকে প্রদক্ষিণ করে, ঠিক আছে? পৃথিবীকে প্রদক্ষিণ করে নির্দিষ্ট উচ্চতায়। নির্দিষ্ট উচ্চতায় কি করে? পৃথিবীকে প্রদক্ষিণ করে। কতটুক বেগে বলো তো? মনে রাখবা, মুক্তি বেগের 0.707 গুণ বেগে কোনো বস্তুকে, কোনো বস্তুকে নিক্ষেপ করলে, নিক্ষেপ করলে সেটি কৃত্রিম উপগ্রহে পরিণত হবে। সেটি কৃত্রিম উপগ্রহে পরিণত হবে, ঠিক আছে? মুক্তিবেগের কত গুণ বেগে? এত গুণ বেগে। তাহলে মুক্তিবেগ কত? 11.2 ইন্টু 0.707, তাহলে কত হবে উত্তর? 7.93 কিলোমিটার পার সেকেন্ড। এত বেগে নিক্ষেপ করলে কি হবে সেটা? কৃত্রিম উপগ্রহে পরিণত হবে, কৃত্রিম উপগ্রহে পরিণত হবে। মনে থাকবে? 7.92 বেগে। আচ্ছা, এখন একটা জিনিস জানবা, পার্কিং কক্ষপথটা কি? পার্কিং কক্ষপথ, যে ভূউপগ্রহের পর্যায়কালটা 24 ঘন্টা, যে ভূউপগ্রহের পর্যায়কাল কত? 24 ঘন্টা। পার্কিং কক্ষপথ, কক্ষপথ যে ভূ উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা, এটা হচ্ছে পার্কিং কক্ষপথ, ঠিক আছে? পার্কিং কক্ষপথ। এখন বলো, এখন আমরা কৃত্রিম উপগ্রহের ব্যবহারটা করবো। কৃত্রিম উপগ্রহের ব্যবহার কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয় বলো? এক নাম্বার কি? টেলিফোন এবং ইন্টারনেটের
আন্তঃমহাদেশীয় যোগাযোগ স্থাপন, টেলিফোন ও ইন্টারনেটের ইন্টারনেটের মাধ্যমে আন্তঃমহাদেশীয় আন্তঃমহাদেশীয় যোগাযোগ। উদাহরণ কি? সিনকম, একে বলে সিনকম। কি বলা হয় এটাকে? সিনকম, অর্থাৎ সিনক্রোনাস কমিউনিকেশন স্যাটেলাইট। সিনক্রোনাস কমিউনিকেশন স্যাটেলাইট, এটা দরকার নাই যদিও। তারপর 2 নাম্বার কি, কোন কাজে ব্যবহার করা হয়? আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার আবহাওয়ার পূর্বাভাস। তারপর 3 নাম্বার কি? সমুদ্রের সমুদ্রের গভীরতা নির্ণয়। সমুদ্রের গভীরতা নির্ণয়, ঠিক আছে? সমুদ্রের গভীরতা নির্ণয়। বুঝতে পারছো? এছাড়া প্রাকৃতিক সম্পদ, প্রাণী সম্পদ, খনিজ সম্পদ এগুলো অনুসন্ধান করার জন্য প্রতিরক্ষামূলক কাজে ব্যবহার করা হয়। বুঝতে পারছো? এগুলো তোমরা মোটামুটি জানো, এটা বইয়ের মধ্যে রিডিং করবা, বুঝছো? রিডিং করলে হয়ে যাবে। বাট এই তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ সবচেয়ে এখানে, প্রশ্ন আসার মতো আর কি। আচ্ছা, এবার আসো, তাড়াতাড়ি লেখো। হুম, আচ্ছা, কৃত্রিম উপগ্রহের ব্যবহার, সরি, এটা তো বললামই। এরপরে কি? ভূ স্থির উপগ্রহ। ভূ স্থির উপগ্রহ। আচ্ছা, মনে রাখবা এর উচ্চতা কত? উচ্চতা উচ্চতাটা মনে রাখবা, H= 3.6 × 10⁴ কিলোমিটার। তো বেগ হচ্ছে 3.08 কিলোমিটার পার সেকেন্ড। 3.08। তাহলে উচ্চতা কত বলো তো? উচ্চতা কত? 36,000 কিলোমিটার। বুঝছো এটা মানে কি? 36,000। এবং সম্পূর্ণ পথ অতিক্রম করতে অতিক্রম করতে প্রায় 1/4 সেকেন্ড সময় লাগে। 4 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে? এটার ব্যবহারটা কি জানো? ব্যবহারটা কি? আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাস প্রদান করা হয় এটার মাধ্যমে, ঠিক আছে? আর কি করা হয়? ওই যে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠান, গান বাজনা, এগুলো যে কি অনেক সহজে কি করা যায়, এক স্থান থেকে অন্য স্থানে কি করা হয়, ট্রান্সমিট করা যায়। অর্থাৎ আমাদের এই যে খেলাধুলা অনুষ্ঠানগুলো যে পরিচালনা করা হয়, এটা কিন্তু এটা ব্যবহার করে করা হয়, ভূ-স্থির উপগ্রহ, ঠিক আছে? আচ্ছা, তাহলে খেলাধুলা অনুষ্ঠান এগুলো কি প্রচার করা হয়, ঠিক আছে? এবার আসা হচ্ছে পোলার উপগ্রহ। এটা হচ্ছে কি, ভূপৃষ্ঠ থেকে 700 থেকে 800 কিলোমিটার উপরে। আবর্তনকাল কত? 110 মিনিট। 110 মিনিট। পৃথিবীর এক স্থান থেকে পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে সংকেত পৌঁছাতে সময় লাগে কত? পৌঁছাতে সময় লাগে হচ্ছে 1/100 সেকেন্ড। 1/100 সেকেন্ড।
ব্যবহার কি বলো? ব্যবহার। ব্যবহারটা কি? ব্যবহারটা কি? ব্যবহার হচ্ছে 1 নাম্বার সামুদ্রিক সম্পদ অন্বেষণ। সামুদ্রিক সম্পদ অন্বেষণ। 2 নাম্বার হচ্ছে ভূপৃষ্ঠের খনিজ সম্পদ অন্বেষণ। ভূপৃষ্ঠের খনিজ সম্পদ অন্বেষণ। তাহলে ভূপৃষ্ঠ থেকে কত মিটার উচ্চতায়? 700 থেকে 800 কিলোমিটার। আবর্তনকাল 110 মিনিট। পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে সময় লাগে কত পৌঁছতে? সংকেত 1/100 সেকেন্ড, মানে 0.01 সেকেন্ড। ব্যবহারটা কি? সামুদ্রিক সম্পদ আরোহণ বা অন্বেষণ, ভূপৃষ্ঠের খনিজ সম্পদ অন্বেষণ। ঠিক আছে, এগুলোর ম্যাথ গুলো আমরা কালকে সলভ করবো। আজকে এই পর্যন্তই থাকে। বুঝতে পারছো? এ পর্যন্তই।